আজ আমরা এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব বাংলাদেশের রাজনীতিতে যার ছিল একছত্র আধিপত্য। মুখে গণতন্ত্রের কথা বললেও যিনি একনায়কতন্ত্রকে ছাপিয়ে পৌঁছে গিয়েছিলেন স্বৈরতন্ত্রের সভাপতি পদে, যাকে তার দেশের জনগণই ফেরাউন কিংবা নমরুদের সাথে তুলনা করতে বিন্দুমাত্র দ্বিধা করতেন না, যার চোখ ছিল কাঠের চশমা পরা, ফলে কখনোই ধরতে পারতেন না নিজের অপরাধ। স্বজনহারা বেদনার গল্প নিয়ে জেপিও অভিনয় জগৎকেও ছাপিয়ে গিয়েছিল, কিন্তু অস্কার কমিটির দুর্নীতির কারণে যাকে কখনোই অস্কার হাতে দেখা যায়নি। জি, আপনি ঠিকই ধরেছেন, বলছি বাংলাদেশের 5 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। একসময় তার ছিল অনেক দাপট। ঈদ আসলে প্রতিদিন 5-6 ঘণ্টা কেবল তাকেই দেখা যেত টেলিভিশনের পর্দায়, যাকে নিয়ে স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় মেতে থাকতে হতো সকল টেলিভিশন চ্যানেলগুলো। তিনি হাসলে নিউজ হতো, কাঁদলে নিউজ হতো, তিনি রাগলেও নিউজ হতো, আবার হাঁচি কিংবা কাশি দিলেও নিউজ হতো। পরিবারসহ সব স্বজন হারিয়ে স্বজন হারানোর বেদনার ব্যথা প্রকাশ করার জন্য মিডিয়াগুলোই ছিল একমাত্র ভরসা। তাই তো তিনি শত কোটি টাকা দিয়ে ব্যক্তিগত মিডিয়া ব্যক্তিত্ব, আর তাদের চাপে পৃষ্ঠ হয়ে বাকি মিডিয়াগুলোকেও গাইতে হতো স্বজন হারানোর গান। কোনো সাংবাদিক তো সাংঘাতিক শিরোনামে প্রচার করত গণভবনের বিভিন্ন কার্যক্রম, এই যেমন গণভবনের রাজহাঁসের জ্বর হয়েছে কিংবা চিতল মাছের সর্দি। কেউ আবার সেই নিউজের ফলো আপে শিরোনাম দিত কেমন আছে গণভবনের সেই চিতল মাছটি। আবার কেউ লিখতেন রাজহাঁসগুলো কয়টি ডিম পেড়েছে, জেনে নিন ডিমগুলো সাদা না কালো। গণভবনের ভেতরে থাকা বস্তা বস্তা কালো টাকার সন্ধান না থাকলেও গণভবনের রাজহাঁসের ডিম সাদা না কালো তার খবর ঠিকই ঘটা করে প্রচার করতেন এই সাংবাদিক। একদিন সেই প্রধানমন্ত্রী উন্নয়নের নাম জপতে জপতে এক রাতেই 46,000 কোটি টাকা অবৈধভাবে ছাপিয়ে নেন। সকালবেলা 94 টাকা ডলার রেট থেকে যখন দেখি এক লাফে 107 টাকা, মাথায় হাত দিয়ে চা খেতে খেতে নিউজ ছাড়লাম। দেখি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নিউজে বলছেন হারামের টাকায় পোলাও বিরিয়ানি খাওয়ার চেয়ে হালাল টাকার ডাল ভাতেই অনেক শান্তি। তখন ভাবলাম জান্নাত থেকে পালিয়ে আসা আল্লাহর অলির বংশধররা মনে হয় এমনি হয়। একদিন বলতেছে দেশ চলবে মদিনার সনদে, ব্যাস। ওনার এই ব্যাস বলার স্টাইলটা ভালো ছিল, এমনভাবে বলতো যে এটাই চূড়ান্ত। মনের মধ্যে প্রশ্ন আসলো মদিনার সনদে দেশ চললে হিন্দুরা যদিও মেনে নেয়, কিংবা কপালে বড় লাল টিপ পরা কিংবা ছায়ানট ওদিচি কি মেনে নিবে? পরে প্রশ্নটাকে সাইডে রেখে চিন্তা করলাম আদার ব্যাপারই জাহাজের খবর নিয়ে কী লাভ। আমি বাজারে যাই, বাসায় পেঁয়াজ নাই। রাস্তায় বের হতেই শুনি পেঁয়াজ বাজারে আগুন লেগেছে। বললাম কেউ ফায়ার সার্ভিসকে ফোন দাও। এমনিতেই এক পুচকি বাচ্চা বলে আঙ্কেল আগুন না, দাম বাড়ছে, কেজি 400 টাকা। শুনে তো আমি অবাক। আমার দেশের কৃষকরা সেই তো কয়েকদিন আগে মাত্র 40 টাকা কেজি পেঁয়াজ বিক্রয়ের জন্য আন্দোলন করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি, আজ 400 টাকা কেজি কিনে খেতে হবে। এদিকে দুর্ভিক্ষের সময় ক্ষুধা যেমন বাড়ে, দাম শুনে আমার উদর যেন হাহাকার করছে। পাশেরই একটা ছোট্ট রেস্তোরাঁয় গিয়ে বললাম ভাই সিঙ্গারা দেন। 2টা সিঙ্গারার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে গেল। বললাম ভাই পেঁয়াজ দেবা না? উনি তড়িঘড়ি করে আরেকটা সিঙ্গারা দিয়ে বলল সিঙ্গারা দিয়ে সিঙ্গারা খান, পেঁয়াজের কথা ভুলে যান। তখনই মনে হইল পেঁয়াজ তো নয়, যেন সোনার হরিণ। পেঁয়াজের বিকল্প কি চিন্তা করতে করতে টিভি অন করেই দেখি আমাদের প্রিয় আপা পেঁয়াজ ছাড়া রেসিপি দিয়েছেন। তিনি বললেন পেঁয়াজ ছাড়া রান্না করা সম্ভব, আমাদের বাসায় তো কম পেঁয়াজেই চলে। এটা শুনেই তো আমার শেষ, আমার হুঁশ। জীবনে কতগুলো টাকাই না নষ্ট করলাম পেঁয়াজের পেছনে, কেন আগে এই রেসিপি পেলাম না? সেদিনের পর থেকেই আপার রেসিপির ফ্যান হয়ে গেলাম। আপাও একের পর এক রেসিপির ভাণ্ডার খুলে দিলেন। এই যেমন যখন মাংসের দাম বাড়ে তিনি বলেন আরে বাবা কাঁঠাল আছে না, কাঁঠাল দিয়ে বার্গার হয়, রোল হয়, স্বামী কাবাব হয়, আমরা তো বাসায় বানিয়েই খাই। এই কথা শুনে সেদিন থেকেই চিন্তা করছি আমার বাড়ির পাশে যে কাঁঠাল গাছটা আছে ওটা কি তাহলে অর্থনৈতিক সমাধান? এছাড়াও আরও কিছু ভয়ঙ্কর রেসিপি তিনি দিয়েছেন, যেমন ইলিশ মাছের কাঁটা নরম করার জন্য প্রেসার কুকারে 1 ঘণ্টা 10 মিনিট সেদ্ধ করার টিপস।
ডিমের দাম কমলে সেদ্ধ করে ফ্রিজে রাখার পরামর্শ, কাঁচা মরিচ শুকিয়ে সংরক্ষণ করা, বেগুনের বদলে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি। এসব শুনে মনে হয় আমাদের প্রধানমন্ত্রী একজন এক্সপার্ট শেফ এবং একজন বুদ্ধিমান গৃহিণী, যিনি একাই একটি রান্নার চ্যানেল চালাতে পারেন। হয়তো একদিন তিনি শেখ হাসিনার হেসেল দেশি রান্নার গোপন টিপস নামে একটি ইউটিউব চ্যানেল খুলবেন। যদি কখনো প্রধানমন্ত্রী থেকে অবসরে যান, তাহলে এই চ্যানেল হবে তার বিকল্প আয়ের উৎস, আর রাফসান দা ছোট ভাই এসে ওনার রেসিপি খেয়ে রিভিউ দিবেন নিজের পেজে। কিন্তু সে সুযোগ কি আর হল? যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে 5 বার প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন, সেই মুক্তিযোদ্ধার নাতিপুতিরাই ওনাকে শেষ করে দিল। কোটার জন্য লড়াই করে এক রাজাকার শব্দেই শেষ হল তার স্বৈরাচারী মসনদ। তিনি এখন দেশ থেকে পালিয়ে আশ্রিত আছেন দিল্লিতে। আচ্ছা, ওখানে তো গরু জবাইয়ের উপর কঠোর নিষেধাজ্ঞা। এই কোরবানি ঈদে তিনি কি মাংসের বদলে কাঁঠাল খাচ্ছেন? এখন তো কাঁঠালের ভরপুর সিজন, উনি তো তেমন একটা বের হন না। তাহলে নিশ্চয়ই ডিম আর কাঁচামরিচ সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছেন। কাটা নরম করে ইলিশ মাছটা খাওয়া না হলেও পেঁয়াজের অভাবে অল্প পেঁয়াজ দিয়ে খেতে হচ্ছে না নিশ্চয়ই। অহংকার আর গর্বভরে চলা মানুষটা আজ হারিয়ে গেছে একেবারেই আড়ালে। যে মিডিয়া সারা দিন তাকেই কভার করত, সেই মিডিয়া আজ একটি বারও স্মরণ করল না সেই রাক্ষস রানীকে। এ কেমন অবিচার! যাদের পেছনে এত অর্থকড়ি খরচ করেছিলেন, তাদের কেউ কি নেই যে এই ঈদে 1 প্লেট গরুর মাংস পৌঁছে দিতে পারে দিল্লির সেই অন্ধকার কোঠরিতে? মানবতা কতটা বিলুপ্ত হলে মাদার অফ হিউম্যানিটি খ্যাত ব্যক্তিত্বকে হিউম্যানিটি দেখানোর কেউ থাকে না? টাকা দিয়ে হয়তো মানুষ কেনা যায় বিভিন্ন ডিগ্রি, পদবি, উপাধি কিংবা মাংস, কাঁঠাল, পেঁয়াজ, কিন্তু কখনোই মানবতা কেনা যায় না। যে সহস্র তাজা প্রাণ কেড়ে নেয়ার পরও বলতে পারে, আমি নিজেই জানি না আমার অপরাধটা কি, অথবা লক্ষ আহতের রক্তে রাঙানো রাজপথ দিয়ে চড়ে গিয়ে কেঁদে ফেলেন মেট্রো রেলের পিলার ছড়িয়ে, তার কাছে আর যাই হোক রক্তে গড়া মানুষে কী বা মূল্য থাকতে পারে? যে নিজ বাসভবনের আঙিনায় শিক্ষার্থীদের গণকবর দিয়ে মিডিয়ার সামনে স্বজন হারানোর নাটক করে, তাকে আদৌ মানুষ বলা যায় কি, নাকি রাক্ষসরানী শব্দটাই মানানসই? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। কমেন্টে জানাবেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।